আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাণী জগতের ৮ নম্বর পর্ব একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার বাংলা হচ্ছে কণ্টকথক প্রাণী। এদের দেহে অসংখ্য কাঁটা থাকে তো বা কণ্টক থাকে, সেই জন্য এটাকে বলা হয় কণ্টকথক প্রাণী এবং ইংলিশে বলা হয় একাইনোডার্মাটা। তো এটা নিয়ে আলোচনার আগে আমাদের প্রথমে জানতে হবে যে একাইনোডার্মাটা ওয়ার্ডটা আসছে কোত্থেকে। যদি আমরা শুরু করি, একাইনো একাইনো যে ওয়ার্ডটা আছে এটা আসছে হচ্ছে একটা কি শব্দ, ল্যাটিন শব্দ থেকে, নাম হচ্ছে একাইনাটুস। একাইনাটুস, যার অর্থ হচ্ছে স্পাইনাস বা কাটাময়। কাটাময়, একাইনাটুস অর্থ হচ্ছে স্পাইনাস বা কাটাময়। এরপর যদি বলি ডার্ম, ডার্ম শব্দটা একটা আমাদের কি শব্দ, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এটা হচ্ছে ডার্ম শব্দটা একটা গ্রিক শব্দ, ডার্ম থেকে আসছে, যার অর্থ হচ্ছে ত্বক বা স্কিন বা ত্বক। তারপর যদি আটার দিকে লক্ষ্য করি, আটাও একটা গ্রিক শব্দ, আটা, যেটা আসছে হচ্ছে আটা থেকে, যার অর্থ হচ্ছে বহন করা বা বহনকারী। ঠিক আছে, বহন করা। তাহলে এই নাম থেকে আমরা কি বুঝতে পারতেছি যে একাইনোডার্মাটা, ডার্ম মানে ত্বক, তাহলে একাইনোস মানে হচ্ছে কি, একাইনাটুস অর্থ হচ্ছে কাঁটা, কাঁটা বহনকারী ত্বক যাদের থাকবে তাদেরকে বলবো আমি একাইনোডার্মাটা। তো একাইনোডার্মাটা শেষ। এবার যদি আমরা বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি, বৈশিষ্ট্য প্রতিটি পর্বেরই আমরা বৈশিষ্ট্য পড়েছিলাম এদের ভিত্তি থেকে, দেন আমরা কিছু টেকনিক এবং হচ্ছে চিত্র থেকে আমরা বুঝে মনে রেখে কিভাবে পরীক্ষায় অ্যাপ্লাই করবো সেটা আমরা বুঝেছি। এবার দেখো, এর যদি ভিত্তির দিকে লক্ষ্য করি, সবই আগের মতোই। সংগঠন ক্রমমাত্রা, অঙ্গতন্ত্র মাত্রার গঠন, ভ্রূণস্তর হচ্ছে ত্রিভ্রূণস্তরীয় বা ট্রিপ্লোপ্লাস্টিক। দেন যদি প্রতিসাম্যতা বলি, এরা দ্বিপার্শ্ব প্রতিসাম্য কিন্তু হবে না। এরা কেমন, দ্বিপার্শ্ব প্রতিসাম্য হবে না। কারণ কি, আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, এটাকে যদি এটা তো পাঁচটা বাহু আছে, এর এগুলো কি পাঁচটা বাহু। তো এটার যদি কেন্দ্র থেকে আমি এর পাঁচ দিকে কাটি, তাহলে সমান সমান পাঁচটা ভাগে পাওয়া যাবে, পাঁচটা খণ্ড পাওয়া যাবে। তাই এই প্রতিসাম্যতাকে বলা হয় পঞ্চ অরীয় প্রতিসাম্য বা এটাকে বলা হয় পঞ্চ অরীয় প্রতিসাম্য। কি বলা হয়? পঞ্চ অরীয়, পঞ্চ অরীয় প্রতিসম বা পেন্টা রেডিয়াল সিমেট্রিক্যাল। পেন্টা রেডিয়াল সিমেট্রিক্যাল। অরীয় কেন? কারণ এর কেন্দ্র থেকে পাঁচটা ভাগ করা যায়, যেহেতু কেন্দ্র থেকে পাঁচ ভাগে ভাগ করা যায় তাই এটা হচ্ছে রেডিয়াল বা অরীয়, এবং যেহেতু পাঁচটা ভাগ করা যায় তাই এটার নাম কি পঞ্চ অরীয়। তাহলে এটা বলবো পেন্টা রেডিয়াল সিমেট্রিক্যাল। দেন হচ্ছে এদের খণ্ডকায়ন। তো আগের পর্বে আমরা পড়েছিলাম অ্যানেলিডা, আর্থ্রোপোডা। অ্যানেলিডাতে হচ্ছে সমখণ্ডকায়ন দেখা যায়, আর্থ্রোপোডাতে হচ্ছে অসমখণ্ডকায়ন দেখা যায়, আবার অঞ্চলায়নও দেখা যায় আর্থ্রোপোডাতে। কিন্তু এটা তো খণ্ডকায়ন দেখা যাবে না, এটা হচ্ছে একটাই খণ্ডক। তো এটা কি, এটা হচ্ছে অখণ্ডকায়িত, খণ্ডকায়িত। দেন যদি এর পরবর্তী ভিত্তির দিকে লক্ষ্য করি, সিলম, এদের কি সিলম আছে? হ্যাঁ, এরা হচ্ছে প্রকৃত সিলম যুক্ত, কারণ কি এরা উন্নত, এরা অষ্টম পর্ব, তাহলে এরা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলম যুক্ত প্রাণী। এরা হচ্ছে নটোকর্ড, এরা হচ্ছে নন কর্ডেড, কারণ আমরা জানি কর্ডাটা বাদে সবাই হচ্ছে কি নন কর্ডেড। তো এইবার আমরা এর চিত্র দেখে এর বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। তো প্রথমে আমি কিভাবে মনে রাখবো সেটার একটা সিকোয়েন্স বলে দিই। আমরা প্রথমে দেখব এর বাইরের ত্বক, এর কঙ্কালের গঠন বলবো, বাইরের দিকে লক্ষ্য করব, দেন ভিতরের দিকে যাব। ভিতরের যে সকল গুরুত্বপূর্ণ তন্ত্র আছে, সিস্টেম, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি চারটা তন্ত্র আমাদের বেশি গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র, রেচন তন্ত্র, আমাদের রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র। এছাড়া এদের জনন নিয়ে আলোচনা করব এবং লার্ভা দশা নিয়ে আলোচনা করব, তাই তো? তো এইভাবে আমরা কি করতে পারি, প্রতিটা বৈশিষ্ট্য ইজিলি মনে রাখতে পারবো পয়েন্ট পয়েন্ট নোটের মাধ্যমে। সো আমাদের যে চিত্রটা আছে এটা হচ্ছে আমরা সবাই ছোটবেলা থেকেই কার্টুনে বা বিভিন্ন জায়গায় দেখেছি। এটা হচ্ছে তারা মাছ বা ওয়াইল্ড চ্যানেল গুলাতে দেখেছি। এটা হচ্ছে তারা মাছ, একটা সামুদ্রিক প্রাণী, স্টারফিশ বলা হয়, তাই না? তো এটা কই দেখা যায়? এটা কি আমরা কখনো আমাদের সমুদ্রের তীরে দেখেছি? না।
সমুদ্রের তীরে আমরা কখনোই দেখিনি, আমরা ম্যাক্সিমাম সময় এদেরকে দেখেছি গভীর সমুদ্রের মধ্যে, কখনোই আমরা সমুদ্রের তীরে দেখিনি। কেন দেখিনি? কারণ এদের একটা বিশেষ প্রসেস যেটা আছে, অসমো রেগুলেশন প্রক্রিয়া, একটা সারবৃত্তীয় প্রসেস, সেটা এদের অনুপস্থিত থাকে। অসমো রেগুলেশন কি, এটা আমাদের জানতে হবে, কারণ হচ্ছে এরা কেন তীরে থাকে না, এরা কেন সমুদ্রের তলদেশেই থাকে, সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে অসমো রেগুলেশন জিনিসটা বুঝতে হবে। তো অসমো রেগুলেশনটা হচ্ছে আমাদের যে দেহ, প্রতিটা প্রাণীর দেহে পানি এবং লবণের যে সমতা বা পরিমাণের যে সমতা বজায় রাখা, সেটার যে প্রক্রিয়া বা সেটাকে সমতা বিধানের যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? অসমো রেগুলেশন। সমতা বললে ভুল হবে, যে এটা হচ্ছে ভারসাম্য রক্ষা, যে আমাদের দেহে পানি কতটুকু থাকবে এবং লবণ কতটুকু থাকবে, তার যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার যে প্রক্রিয়া, সেটা আমাদের অসমো রেগুলেশন। তো এই সকল পর্বের প্রাণীদের কি হয়, অসমো রেগুলেশন ক্ষমতা থাকে না। সেই জন্য কি হয়, অসমো রেগুলেশন প্রক্রিয়া না থাকলে ওদের দেহে পানি এবং লবণের ভারসাম্য থাকবে না। তাহলে পানি এবং লবণের ভারসাম্য না থাকলে কি হবে? দেখো, সমুদ্রের তলদেশে লবণ বেশি, আবার সমুদ্রের তীরের দিকে বা যদি পড়ে থাকে তাহলে লবণ অবশ্যই কম হবে। তো সেই যে পার্থক্য, তীর এবং হচ্ছে সমুদ্রের তলদেশে লবণের পার্থক্য, সেটা কিন্তু এরা পরিমাপ করে সেই অনুযায়ী দেহটাকে প্রস্তুত করতে পারে না। ঠিক আছে? তো সেই জন্য এরা কখনো তীরে আসে না, যেহেতু এদের জীবনের সংখ্যা থেকে যায়। যখন অসমো রেগুলেশন বা হচ্ছে ওই লবণের ব্যালেন্সটা না হবে, ভারসাম্য রক্ষা না হবে, তখন এদের বিভিন্ন শারীরবৃত্তীয় জটিলতা দেখা যাবে, এরা মরে যাবে। সেই জন্য এরা কি হয়, কখনো সমুদ্রের তীরে থাকে না, এদের একটা নির্দিষ্ট জায়গাতেই থাকতে হয়, সমুদ্রের তলদেশে। এই জন্য আমরা এই পর্বের প্রাণীদেরকে কখনো সমুদ্রের তীরে দেখি না, সবসময় এরা হচ্ছে মুক্ত সাঁতারু, কোথায় থাকে, সমুদ্রের তলদেশে থাকে। তো এইবার আমরা শুরু করব হচ্ছে এর বৈশিষ্ট্য বলা। দেখো, এই যে চিত্রটা, এই চিত্র দেখে আমরা সকল বৈশিষ্ট্য বলার চেষ্টা করব এবং এর বাইরে থেকে ভিতরের দিকে যাব। তো এইটার জানার জন্য আমাদের একটা কঙ্কাল সম্পর্কে জানতে হবে। আমরা জানি কঙ্কাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বহিঃকঙ্কাল বা এক্সোস্কেলেটন, আরেকটা হচ্ছে অন্তঃকঙ্কাল বা এন্ডোস্কেলেটন। ঠিক আছে? যেটা আমাদের দেহের ভিতরে থাকে সেটা হচ্ছে এন্ডোকঙ্কাল বা অন্তঃকঙ্কাল, আর যেটা আমাদের দেহের বাইরে থাকে সেটা হচ্ছে এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল। যেমন আমাদের ভিতরের যে হাড় আছে সেগুলোকে অন্তঃকঙ্কাল, কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে আমাদের যে নখ, আমাদের যে চুল, সেগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। হ্যাঁ, এবার আসো এদের বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল নিয়ে আলোচনা করব। এদের যে বডিটা, এদের যে দেহ, সেটার বাইরেও কঙ্কাল থাকে, ভেতরেও কঙ্কাল থাকে। তো এদের বহিঃকঙ্কাল যেটা, সেটা হচ্ছে কাঁটাময়, বাইরের দিকে কাঁটা থাকবে এবং ভিতরের দিকে এক ধরনের চুনময় কঙ্কাল থাকবে, চুনময় আবরণ থাকবে, ভেতরে প্লেট থাকবে, বলবো আমরা চুনময় প্লেট, যেটা বলা হয় চুনময় মানে হচ্ছে ক্যালকেরিয়াস, এবং প্লেট প্লেটই। তাহলে চুনময় প্লেট কি, ক্যালকেরিয়াস প্লেট থাকবে। এবং যেহেতু এটা ভিতরে থাকে এদের দেহে, তাই এটাকে বলা হয় ক্যালকেরিয়াস প্লেট, অন্তঃকঙ্কালের অংশ। এই অন্তঃকঙ্কাল থেকে আবার বহিঃকঙ্কাল তৈরি হয়, মানে কাঁটা তৈরি হয়। যেমন আমাদের ভিতরের ত্বক থেকে আমাদের লোম গজায়, তেমনিও এদের অন্তঃকঙ্কাল বা ক্যালকেরিয়াস প্লেট থেকে কি গজায়, এদের কাঁটা গজায়। তো সেটা থেকে আমাদের এক নম্বর পয়েন্ট যেটা, যে বহিঃকঙ্কাল কণ্টকময় স্পাইন বা পেডিসিলারি। পেডিসিলারি হচ্ছে চিমটার মতো একটা গঠন। তো কণ্টকময় হতে পারে কাঁটার মতো, স্পাইন আরেকটু বড়, এবং পেডিসিলারি চিমটার মতো কাঁটা যেটা, সেটা হতে পারে। এটা হচ্ছে বহিঃকঙ্কাল। আবার যদি অন্তঃকঙ্কালের দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে ক্যালকেরিয়াস প্লেট নির্মিত, যেটা বললাম চুনময় প্লেট। ক্যালকেরিয়াস মানে চুনময়। আমরা পড়েছিলাম ক্যালকেরিয়াস খোলক দেখা যায় মলাস্কা পর্বে। তো এটা বহিঃকঙ্কালের অংশ, ক্যালকেরিয়াস খোলক মানে চুনময় খোলক। সেই জন্যই কিন্তু মলাস্কা পর্বভুক্ত যে সকল শামুক আছে সেটা দিয়ে কি তৈরি করা হয়, চুন তৈরি করা হয়। এবার আমাদের কঙ্কাল নিয়ে আলোচনা শেষ। এবার আমাদের বাইরের এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মৌখিক প্রান্ত আর একটা হচ্ছে বিমৌখিক প্রান্ত, মানে হচ্ছে পিঠ, যেটা যেখানে মুখ থাকে সেটা মৌখিক প্রান্ত, আর যেটা মৌখিকের বিপরীত মানে মুখের বিপরীত সেটা হচ্ছে বিমৌখিক প্রান্ত। বিতে বিপরীত, মৌখিকের বিপরীত বিমৌখিক প্রান্ত। তো এই দুই পার্টে দুই ধরনের জিনিস থাকে। একটা মৌখিক পার্টে বিভিন্ন ধরনের খাঁজ থাকে বা গ্রুভ থাকে। দেখো, এই চিত্রের দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে মৌখিক পার্ট। এটা কি, মৌখিক, মৌখিক প্রান্ত। বিমৌখিক প্রান্তটা আমি আঁকাইনি। মৌখিক প্রান্তে এই যে দেখতে পাচ্ছি, এই যে আমাদের মাঝখানে যেটা, এটা হচ্ছে মুখ।
বা এটাকে বলা হয় কেন্দ্রীয় চাকতি বলা হয়। কি বলা হয়? কেন্দ্রীয় চাকতি বা মুখছিদ্র বলা হয়। ঠিক আছে? আর এই যে এগুলো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে বাহু। কি বলবো? এগুলো হচ্ছে তারা মাছের বাহু। তো এই যে মুখ থেকে এখানে ভালো দেখা যাচ্ছে, এগুলাতে এটাতে কম দেখা যাচ্ছে। এই পাশে দেখো, এই যে একটা রেখা গেছে, এটা রেখা না, এটা হচ্ছে এক ধরনের খাদ বা গর্তর মতো, একটা সরু গর্তর মতো এবং অগভীর খাদ, মুখ থেকে বাহুর শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত একটা অগভীর খাদ। এটা কি? অগভীর খাদ, যেটাকে বলে হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাদ। এটাকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল খাদ বা খাজ বলা হয়, তাই না? অ্যাম্বুল্যাক্রাল খাদ বলা হয়। তো এটা হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাদ, যেটা মৌখিক প্রান্ত থেকে আমাদের বাহুর শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত একটা অগভীর খাদ। এটা কোন প্রান্তে দেখা যায়? মৌখিক না বিমৌখিক? এটা হচ্ছে মৌখিক প্রান্ত দেখা যায়। দেখো, আমাদের যদি হাতের দিক লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের হাতের মৌখিক পার্ট যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের বিমৌখিক পার্ট। তেমনি একাইনোডার্মের ক্ষেত্রে এটা হচ্ছে মৌখিক পার্ট, যেখানে মৌখিক প্রান্ত বা মৌখিক তল, যেখানে হচ্ছে মুখছিদ্র থাকে বা এটাকে কেন্দ্রীয় চাকতি বলে। সেখান থেকে বাহুর শেষ প্রান্ত পর্যন্ত অ্যাম্বুল্যাক্রাল খাদ নামের একটা অগভীর খাদ থাকে। ঠিক আছে? এখন আসো, তাহলে মৌখিক প্রান্ত শেষ, বিমৌখিক তলে কি হয়? বিমৌখিক তলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এর পায়ু। মৌখিক তলে মুখ থাকে, বিমৌখিক তলে এর পায়ু থাকে বিপরীত পাশে। এবং আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে এর এক ধরনের বিশেষ অঙ্গ, নাম হচ্ছে ম্যাড্রেপোরাইট। এটাকে বলা হয় ম্যাড্রেপোরাইট। তো বিমৌখিক তল, যেটা বিমৌখিক তল, এখানে থাকে হচ্ছে ম্যাড্রেপোরাইট, ম্যাড্রেপোরাইট প্লাস পায়ু থাকে। তো ম্যাড্রেপোরাইট এবং পায়ু থাকে হচ্ছে বিমৌখিক প্রান্তে, এবং মৌখিক যে তল আছে সেখানে থাকে 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে। যেহেতু 5টা বাহু থেকে 5টা অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে, তাহলে আমাদের 3টা পয়েন্ট কিন্তু শেষ। এবার যদি আমি লক্ষ্য করি, অ্যাম্বুল্যাক্রাল খাদের সাইড দিয়ে কয়েকটা টিউব গেছে। হ্যাঁ, টিউবের মতো গোল গোল গঠন যেটা দেখতে পাচ্ছি, এটা বোঝানোর জন্য সেটাকে বলা হয় এদের পথ। এরা এটার মাধ্যমে মানে চলাচল করে, তাই এটাকে বলা হয় হচ্ছে পথ। এবং যেহেতু টিউবের মতো বা নালিকার মতো, তাই এটাকে বলা হয় নালিকা পথ। কয় সারি থাকে? দেখো, অ্যাম্বুল্যাক্রাল খাদের দুই পাশে 2 সারি আছে, তাহলে অ্যাম্বুল্যাক্রাল খাদের দুই পাশে 2 সারি নালিকা পথ থাকে বা টিউব ফিট থাকে। এই নালিকা পথকে বলা হয় টিউব ফিট। ঠিক আছে? তাহলে চলনাঙ্গ বলা শেষ, এই চিত্র দেখেই বলা যাচ্ছে। তারপর দেখো, এইবার আমাদের আসবে এর ভিতরের দিকে যাব। ভিতরের দিকে কি আমরা বললাম 4টা সিস্টেম আছে: পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, আমাদের রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র। তো এদের পৌষ্টিকতন্ত্র নিয়ে আমাদের আলোচনা লাগবে না, আমাদের লাগবে রেচনতন্ত্র, সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নিয়ে। তো যদি আমি প্রথমে এদের সংবহনতন্ত্রের কথা বলি, এরা প্রথমে আমি বলেছি যে এরা ম্যাক্সিমামই কোথায় থাকে? পানিতে বাস করে। এরা পানিতে বাস করে, তাই না? পানির তলদেশে বাস করে। তো এদের যে তন্ত্র, সেটাকে আমি বলবো পানি সংবহন তন্ত্র। এদের দেহে সংবহনের জন্য পানি যথেষ্ট, পানির মাধ্যমে এদের সংবহন হয় বা পরিবহন হয়, তাই এটাকে বলবো পানি সংবহন তন্ত্র বিদ্যমান। এবং যেহেতু পানি সংবহন তন্ত্র বিদ্যমান, পানিও লিকুইড, আমাদের দেহে রক্ত লিকুইড, তো ওদের দেহে পানির মাধ্যমে পরিবহন হলে তাহলে তো রক্তের প্রয়োজন নাই, তাহলে রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান না, মানে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। তবে রক্তের মতো দুইটা জিনিস আছে, মনে রাখতে হবে: হিমাল এবং পেরিহিমাল তন্ত্র বিদ্যমান। তাহলে রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত এবং হিমাল ও পেরিহিমাল তন্ত্র বিদ্যমান। রক্ত সংবহন তন্ত্র না থাকলেও রক্তর চাচাতো ভাই হিমাল এবং পেরিহিমাল তন্ত্র বিদ্যমান। এবার দেখো, তারপর আমাদের রক্ত সংবহনতন্ত্র শেষ, পানি সংবহনতন্ত্র শেষ। এবার আসলে রেচনতন্ত্র এবং তারপর কি আছে? শ্বসনতন্ত্র। তো রেচনতন্ত্রের ক্ষেত্রে দেখো, এদের কিন্তু রক্ত নাই, আবার এদের অসমো রেগুলেশন সিস্টেমও নাই, যে পানি এবং লবণের ভারসাম্য করার জন্য পানি বের করে দিতে হবে বা পানি গ্রহণ করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই। তো এদের কিন্তু রক্তও নেই, অসমো রেগুলেশন সিস্টেমও নেই। তো এদের কি রেচনতন্ত্রের দরকার আছে? তো এদের রেচনতন্ত্রেরও দরকার নেই। তো এদের রেচনতন্ত্র যেটা, সেটা অনুপস্থিত।
এবং আরো একটা জিনিস, এরা যেহেতু অনুন্নত, এদের কিন্তু মস্তিষ্ক অনুপস্থিত। আমরা পঞ্চপপ কার্টুনে দেখেছি এর মধ্যে একটা স্টারফিশ থাকে, তাই না? তোমরা যারা পঞ্চপপ কার্টুন দেখেছো, তো এই স্টারফিশটা অনেক হাবাগোবা বোকা টাইপের হয়। পঞ্চপপের সাথে ফ্রেন্ড যেটা পাশেই যার বাসা থাকে, ও খুবই হাবাগোবা বোকা টাইপের হয়। তো এটা দিয়ে মনে রাখতে পারি যে তারা মাছ একাইনোডার্মাটা পর্বরা কি বোকা, মানে হচ্ছে ব্রেন নাই, তো মস্তিষ্কহীন, এদের হচ্ছে মস্তিষ্ক অনুপস্থিত। এবার যদি এদের শ্বসনতন্ত্র নিয়ে বলি, শ্বসনতন্ত্র জিনিসটা মুখস্থ করতে হবে। এরা ত্বকীয়, এদের ত্বকে ফুলকা থাকে, যেটা মানে বায়োলজিক্যাল ত্বকেও ফুলকা। নালিকাপদ, এই তো এদের নালিকাপদ বা টিউব ফিট আছে, এর মাধ্যমেও শ্বসন সম্পন্ন হয়, এবং শ্বসন বৃক্ষের মাধ্যমে। তো তিনটা জিনিস মনে রাখবো, ত্বকীয় ফুলকা, নালিকাপদ এবং শ্বসন বৃক্ষ। এবার যদি বলি আমাদের সিস্টেম শেষ, এবার হচ্ছে জননে আসবো। এরা হচ্ছে, যেহেতু এরা উন্নত, তাই হচ্ছে এরা একলিঙ্গ প্রাণী। এরা একলিঙ্গ প্রাণী এবং নিষেকটা হয় বাহ্যিক। এদের নিষেক হয় বাহ্যিক এবং একলিঙ্গ প্রাণী। এবং প্রতিটা পর্বের মতো এটারও লার্ভা দশা মনে রাখতে হবে। এদের লার্ভা দশা হচ্ছে 4টা। এদের হাত 5টা হলেও এদের লার্ভা দশা 4টা। কি কি? এটা মনে রাখার তেমন টেকনিক নাই, যদিও মনে রাখতে পারি যে অরিক নামের একটা মেয়ে ছিল, মেয়ের নাম অরিক, নট ছেলে। অরিক নামের একটা মেয়ে ছিল, তাকে বাই দিচ্ছ, বাই অরিক আপু অফিওপ্লুটাস, এটা আপু দিয়ে মনে রাখবো। তুমি একাই যাও, একাই নকিটাস। তো মনে রাখবো কি, বাই অরিক আপু তুমি তুমি একাই যাও। ধরো যে তুমি হচ্ছে ছোট, তোমার এক সিনিয়র আপু তোমার সাথে স্কুলে যাচ্ছিল, বা স্কুল থেকে বাসায় আসতেছিল, বা কলেজ থেকে বাসায় আসতেছিল। তো তখন তুমি বললা যে, মানে যাওয়ার সময় তোমার বাসায় এসে গেছে, তুমি সে চলে যাচ্ছে, তো তুমি অরিক নামের একটা আপু বললা যে, বাই অরিক আপু তুমি একাই যাও। এটা দিয়ে মনে রাখবো আমাদের যে বাই আছে, বাইতে মনে রাখবো বাই পিনারিয়া, বাই পিনারিয়া। অরিকতে অরিকুলারিয়া, এবং আপুতে অফিওপ্লুটিয়াস বা অফিওপ্লুটিয়াস, এবং একাইতে মনে রাখবো একাইনোকিটাস। তো এটার ছন্দ কি, বাই অরিক আপু তুমি একাই যাও, তুমি আর যাওতে কিন্তু কিছু নাই। ঠিক আছে, এই তো দেখো এদের লার্ভা দশা হচ্ছে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিওপ্লুটিয়াস এবং একাইনোকিটাস। তো ছন্দটা কিন্তু আমার নিজের বানানো, এটা হচ্ছে মনে রাখার জন্য, জাস্ট মনে রাখার, যাদের একদমই মনে পড়তেছে না তাদের জন্য। বাই পিনারিয়া, বাই অরিকাপু তুমি একাই যাও। তো মনে রাখবো, বাইতে বাইপিনারিয়া, অরিকতে অরিকুলারিয়া, আপুতে অফিওপ্লুটাস, এবং একাই একাইতে হচ্ছে কি একাইনোকিটাস। এবার হচ্ছে একটা জিনিস যেটা আমি আগে পড়েছি, সকল সদস্য কি মুক্তজীবী সামুদ্রিক, কখনোই তীরে থাকবে না, এবং পরজীবীর সদস্য নেই। বলো তো ভাই, পরজীবী হওয়ার জন্য ওকে আগে ডাঙায় উঠতে হবে না? তো ওদের কি ডাঙায় ওঠার ক্ষমতা আছে? অবশ্যই নাই, কারণ কি ওদের তো অসমো রেগুলেশন হয় না, হয়তো কি গরিব, মস্তিষ্কও নাই। তো এই জন্য কি ওরা পরজীবী সদস্য নাই, ওরা সবাই কি মুক্তজীবী সামুদ্রিক। এবার আমরা আসবো এদের উদাহরণে, আমাদের কিন্তু বৈশিষ্ট্য বলা শেষ। বৈশিষ্ট্যর পয়েন্টগুলো উদাহরণ শেষ দিয়ে তারপর আমরা রিক্যাপ করব। তো উদাহরণ ক্ষেত্রে যেহেতু এরা সামুদ্রিক, তাই এদের নামের সাথে সমুদ্র যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? সমুদ্র। তো দেখো, সমুদ্র তারা, সমুদ্র শসা, সমুদ্র চাকতি। সমুদ্র তারা, সমুদ্র শসা, সমুদ্র চাকতি। এই তো তারা আছে, শসাও আছে। শসা যেহেতু, তো সমুদ্র তারার যে সাইন্টিফিক নেম সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাস্টেরিয়ান্স রুবেন্স। অ্যাস্টেরিয়া মানে কি তারকা, অ্যাস্টেরিয়ান্স রুবেন্স। আর হচ্ছে যেটা সমুদ্র শসা সেটা হচ্ছে হলোথুরিয়া টিউবুলোসা। দেখো, যেটা শসা, আমাদের শসা কেমন টিউব আকৃতি না, তো মনে রাখবো হলোথুরিয়া টিউবুলোসা এবং সমুদ্র চাকতি। তাহলে 3টা সমুদ্র আছে, একটা হচ্ছে সমুদ্র তারা, সমুদ্র শসা, সমুদ্র চাকতি। আবার দেখো, তারার মতো অনেকগুলো আছে, যেমন হচ্ছে সমুদ্র তারা, আবার আছে পালক তারা, আবার আছে ভঙ্গুর স্টার। তো 3টা থেকে 3টা রিলেট করব। যেমন তারা থেকে মনে রাখবো, একটা আছে সমুদ্র তারা, একটা আছে পালক তারা, আর একটা আছে ভঙ্গুর স্টার, সবই তারা।
আবার দেখো সমুদ্র নামে আছে তিনটা, একটা হচ্ছে সমুদ্র তারা, তারপর হচ্ছে সমুদ্র শশা, আর কি সমুদ্র চাকতি। এখন যেটা যদি তোমাদের কোশ্চেনে আসে যে সমুদ্র পালক কোন পর্বের, সমুদ্র আছে তাহলে বলে দিবা একাইনোডার্মাটা। আসলে না, সমুদ্র পালক হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। তো সমুদ্র পালকটা ব্যতিক্রম, এটা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। আমরা পড়েছিলাম না আমাদের কি পড়েছিলাম নিডারিয়ার যে উদাহরণগুলোর ক্ষেত্রে, একটা ছিল হচ্ছে সমুদ্র পাখা, সমুদ্র কুসুম, তেমনই হচ্ছে সমুদ্র পালক। তোমরা রাখবো পাখা কুসুম আমরা মনে রাখছিলাম হচ্ছে ডিম, মুরগি সাথে, আবার পালকও কিন্তু মুরগিরই হয়। তাহলে সমুদ্র সরি পালক না, সমুদ্র যেটা ছিল সমুদ্র হচ্ছে কলম। আমি দুঃখিত, সমুদ্র পালক বলেছি, সমুদ্র কলম যদি প্রশ্নে বলে তাহলে সমুদ্র কলম কিন্তু কি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। ঠিক আছে, সমুদ্র কলম। আমরা দেখেছি নিডারিয়ার যে হাইড্রা ছিল সেটা হচ্ছে কলমের মতো লম্বা না, তাহলে সমুদ্র কলম হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত। এবার যে একটা ইম্পর্টেন্ট আমাদের নোট সেটা হচ্ছে টাইডম্যান বডি। দেখো টাইড মানে হচ্ছে আমাদের যে ঢেউ আছে, টাইডম্যান বডি দেখা যায় হচ্ছে আমাদের একাইনোডার্মাটাতে। যেহেতু মনে রাখবো একাইনোডার্মাটা সমুদ্রে থাকে, আইনোডার্মাটাতে টাইডম্যান বডি দেখা যায়। শেষ। এবার আমরা একবার রিক্যাপ করব। দেখো একাইনোডার্মাটার পর্বের বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রেখেছি, বাইরে থেকে ভিতরে যাব এবং চিত্র দেখে মনে রাখবো। ঠিক আছে, তাহলে বাইরের দিকে কঙ্কাল আছে, ভিতরেও কঙ্কাল আছে। তাহলে দুই ধরনের কঙ্কাল, একটা বহিঃকঙ্কাল আর একটা অন্তঃকঙ্কাল। এদের বাইরের কঙ্কাল কি, এরা যেহেতু কন্টকত্বক প্রাণী, এদের বাইরের কঙ্কাল হচ্ছে কন্টকময়, তারপর কি স্পাইন এবং পেডিসিলারি। তারপর কি এদের অন্তঃকঙ্কাল হচ্ছে ক্যালকেরিয়াস প্লেট, মানে চুনময় প্লেট। শেষ, কঙ্কাল শেষ। এদের বাইরের দিকে যদি লক্ষ্য করি তাহলে এদের কি দেখা যায়, এদের দুইটা তল দেখা যায়, একটা হচ্ছে মৌখিক তল আর একটা হচ্ছে বিমৌখিক তল। মৌখিক তলে কি থাকে, মৌখিক তলে মুখ থাকবে, মুখের সাথে কি থাকবে, মুখ থেকে এদের বাহুর শেষ প্রান্ত পর্যন্ত একটা অ্যাম্বুল্যাক্রাল খাদ নামের একটা অগভীর খাদ আছে, বা অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ বলা হয়, সেটা আছে। আবার বিমৌখিক তলে কি আছে, বিমৌখিক তলে আমাদের পায়ু আছে এবং আরেকটা বিশেষ অঙ্গ যেটা হচ্ছে ম্যাড্রেপোরাইট, নট বেশি ইম্পর্টেন্ট, ম্যাড্রেপোরাইট আছে। তারপরে দেখো মুখ থেকে আরো একটা বলবো, মৌখিক তলে আমাদের যে অ্যাম্বুলাক্রাল খাদ আছে সেটার দুই সারিতে, সেটার দুই পাশে দুই সারিতে কি আছে, নালিকা পথ বা টিউব ফিট আছে, যেটা এদের চলন অঙ্গ। বাইরের বর্ণনা শেষ, এবার ভেতরের দিকে যাব। ভেতরের দিকে সংবহন তন্ত্র আছে। সংবহন তন্ত্রের ক্ষেত্রে এরা যেহেতু পানিতে থাকে এদের রক্ত সংবহন তন্ত্র নেই, কিন্তু পানি সংবহন তন্ত্র আছে। তো পানি সংবহন তন্ত্র নেই তাই হচ্ছে পানি সংবহন তন্ত্র আছে তাই এদের কি রক্ত সংবহন তন্ত্র নেই, কিন্তু কি আছে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র শেষ, রক্ত সংবহন তন্ত্র যেহেতু নেই তাই এদের কি আছে, কি নেই, রেচন তন্ত্র নেই। তো রেচন তন্ত্র নেই, তার সাথে এদের মস্তিষ্কও নেই। তারপর কি, তারপর এদের হচ্ছে আমাদের শ্বসন। শ্বসন এদের কিসের মাধ্যমে হয়, এদের টিউব ফিটের মাধ্যমেও হতে পারে, এবং হচ্ছে এদের কি হয়, এদের একটা ইয়ে আছে ত্বকীয় ফুলকা নালিকা পদ এবং শ্বসন বৃক্ষের মাধ্যমে শ্বসন হয়। এবার যদি বলি এদের জনন, এরা হচ্ছে এক লিঙ্গ প্রাণী এবং এদের বহি নিষেক ঘটে, বাইরে নিষেক ঘটে। আর এদের যে লার্ভা দশা আমরা মনে রাখার টেকনিক বলেছিলাম, বাই অরিক আপু তুমি একাই যাও। তো বাইতে বাইপিনারিয়া, অরিকতে অরিকুলারিয়া, আপুতে অফিওপ্লুটিয়াস এবং একাইতে একাইনোকিটাস। এবং এদের উদাহরণ পড়েছিলাম তিনটা সমুদ্র, তিনটা তারা, তিনটা সমুদ্র দিয়ে সমুদ্র তারা, সমুদ্র শশা এবং সমুদ্র চাকতি। আর তারাতে সমুদ্র তারা, পালক তারা এবং হচ্ছে কি আমাদের ভঙ্গুর স্টার। এবং দুইটা আমাদের সায়েন্টিফিক নেম মনে রাখতে হবে, আর একটা নোট হচ্ছে এদের টাইডম্যান বডি দেখা যায়। তো এই ছিল আমাদের একাইনোডার্মা পর্বের বৈশিষ্ট্য শুরু থেকে শেষ। এবং এরপরে আমরা দেখো এরই ধারাবাহিকতায় আমাদের 8টা পর্বের বৈশিষ্ট্য এবং যত তথ্য আছে সব কিন্তু জানা হয়ে গেল। এই সকল কাজ করলে আমার বিশ্বাস যে শুরু থেকে শেষ সব ধরনের এমসিকিউ সিকিউ সবকিছু কভার করা সম্ভব এবং ইজিলি কত দীর্ঘস্থায়ী মনে রাখা সম্ভব। এরপরে আমাদের একটা পর্ব বাকি থাকবে, সেটা হচ্ছে করডাটা। এই করডাটা ভুক্ত কিন্তু মানুষ সহ সকল প্রাণী যারা উন্নত। তো এটা নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। আর আপনারা যারা উপকৃত হবেন তারা অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।